নমস্কার। শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ বক্সী সিরিজের একটি রহস্যে মোড়া গল্প। গল্পের নাম মাকড়সার রস। ব্যোমকেশকে একরকম জোর করিয়াই বাড়ি হইতে বাহির করিলাম। গত 1 মাস ধরিয়া সে একটা জটিল জালিয়াতির তদন্তে মনোনিবেশ করিয়াছিল। এক গাদা দলিলপত্র লইয়া রাত দিন তাহার ভিতর হইতে অপরাধীর অনুসন্ধানে ব্যাপৃত ছিল, এবং রহস্য যতই ঘনীভূত হইতেছিল ততই তাহার কথাবার্তা কমিয়া আসিতেছিল। লাইব্রেরির ঘরে বসিয়া নিরন্তর ওই শুষ্ক কাগজপত্রগুলো ঘাটিয়া ঘাটিয়া তাহার শরীরও খারাপ হইয়া পড়িতেছিল। আমি দেখিতে পাইতেছিলাম, কিন্তু সে কথার উল্লেখ করিলে সে বলিত, না, বেশ তো আছি। সেদিন বিকেলে বলিলাম, আর তোমার কথা শোনা হবে না, চলো একটু বেরিয়ে আসা যাক। দিনের মধ্যে অন্তত 2 ঘন্টা তো বিশ্রাম দরকার। ব্যোমকেশ বলিল, কিন্তু। আমি বলিলাম, কিন্তু নয়, চলো লেকের দিকে। 2 ঘন্টায় তোমার জালিয়াত পালিয়ে যাবে না। ব্যোমকেশ বলিল, চলো। কাগজপত্র সরাইয়া রাখিয়া সে বাহির হইল বটে, কিন্তু তাহার মনটা যে অজ্ঞাত জালিয়াতির পিছু ছাড়ে নাই বুঝতে কষ্ট হইল না আমার। লেকের ধারে বেড়াইতে বেড়াইতে একজন বহু পুরাতন কলেজের বন্ধুর সাথে দেখা হইয়া গেল। অনেক দিন তাহাকে দেখি নাই। আইএ ক্লাসে দুজনে একসঙ্গে পড়েছিলাম। তারপর সে মেডিকেল কলেজে প্রবেশ করে, সেই অবধি ছাড়াছাড়ি। আমি তাহাকে দেখিয়া বলিলাম, আরে মোহন যে, তুমি কোত্থেকে? সে আমাকে দেখিয়া সহর্ষে বলিল, অজিত? তাই তো হে, কতদিন পরে দেখা। তারপর খবর কি? কিছুক্ষণ পরস্পরের পিঠ চাপড়াচাপড়ির পর ব্যোমকেশের সহিত পরিচয় করিয়া দিলাম। মোহন বলিল, আপনি? বড় খুশি হলুম। মাঝে মাঝে সন্দেহ হতো বটে, আপনার কীর্তি প্রচারক অজিত বন্দ্যোপাধ্যায় হয়তো আমাদের বাল্যবন্ধু অজিত, কিন্তু বিশ্বাস হতো না। জিজ্ঞাসা করিলাম, তুমি আজকাল কি করছো? মোহন বলিল, কলকাতাতেই প্র্যাকটিস করছি। তারপর বেড়াইতে বেড়াইতে নানা কথায় ঘণ্টাখানেক কাটিয়া গেল। লক্ষ্য করিলাম, সাধারণ কথাবার্তার মধ্যে মোহন 2-1 বার কি একটা বলিবার জন্য মুখ খুলিয়া আবার থামিয়া গেল। ব্যোমকেশও তাহা লক্ষ্য করিয়াছিল। তাই এক সময় অল্প হাসিয়া বলিল, কি বলবেন বলুন না। মোহন একটু লজ্জিত হইয়া বলিল, একটা কথা বলি বলি করেও অথচ বলতে সংকোচ হচ্ছে। ব্যাপারটা এত তুচ্ছ যে সে নিয়ে আপনাকে বিব্রত করা অন্যায়। অথচ আমি বলিলাম, তা হোক, বলো। আর কিছু না হোক, ব্যোমকেশকে কিছুক্ষণের জন্য জালিয়াতির হাত থেকে নিষ্কৃতি তো দেওয়া হবে। জালিয়াত? আমি বুঝাইয়া দিলাম। তখন মোহন বলিল, ও, কিন্তু আমার কথা শুনে হয়তো ব্যোমকেশবাবু হাসবেন। ব্যোমকেশ বলিল, হাসির কথা হলে নিশ্চয়ই হাসব, কিন্তু আপনার ভাব দেখে তা মনে হচ্ছে না। বরঞ্চ বোধ হচ্ছে একটা কোনো সমস্যা কিছুদিন থেকে আপনাকে ভাবিত করে রেখেছে। আপনি তারই উত্তর খুঁজছেন। মোহন সাগ্রহে কহিল, আপনি ঠিক ধরেছেন। জিনিসটা হয়তো খুবই সহজ, কিন্তু আমার পক্ষে এটা একটা দুর্ভেদ্য প্রহেলিকা হয়ে দাঁড়িয়েছে। আমি নেহাত বোকা নই, সাধারণ সহজ বুদ্ধি আছে বলেই মনে করি। অথচ একজন রোগে পঙ্গু চলৎ শক্তিরহিত লোক আমাকে প্রত্যহ এমনভাবে ঠকাচ্ছে যে শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শুধু আমাকে নয়, তার সমস্ত পরিবারের তীক্ষ্ণ সতর্কতা সে প্রতি মুহূর্তে ব্যর্থ করে দিচ্ছে। কথা কহিতে কহিতে আমরা একটা বেঞ্চিতে আসিয়া বসিলাম। মোহন বলিল,
যতদূর সম্ভব সংক্ষেপে ব্যাপারটা বলছি, শুনুন। কোনো এক বড় মানুষের বাড়িতে আমি গৃহ চিকিৎসক। তারা বনেদি বড় মানুষ, কলকাতায় বন কেটে বাস। অন্যান্য বিষয় সম্পত্তি ছাড়াও কলকাতায় একটা বাজার আছে, তা থেকে মাসিক 1015 টাকা আয়। সুতরাং আর্থিক অবস্থা কীরকম বুঝতেই পারছেন। এই বাড়ির যিনি কর্তা তার নাম নন্দদুলাল বাবু। ইনি বলতে গেলে ও বাড়িতে আমার একমাত্র রোগী। বয়সকালে ইনি এত বেশি বদখেয়ালি করেছিলেন যে 50 বছর বয়স হতে না হতেই শরীর একেবারে ভেঙে পড়েছে, বাতে পঙ্গু। আরও কত রকম ব্যাধি যে তার শরীরে আশ্রয় করেছে তা গুণে শেষ করা যায় না। তাছাড়া পক্ষাঘাতের লক্ষণও ক্রমে দেখা দিচ্ছে। আমাদের ডাক্তারি শাস্ত্রে একটা কথা আছে, মানুষের মৃত্যুতে বিস্মিত হবার কিছু নেই। মানুষ যে বেঁচে থাকে সেইটাই সবচেয়ে বড় আশ্চর্যের বিষয়। আমার এই রুগীটিকে দেখলে সেই কথাই সর্বাগ্রে মনে পড়ে। এই নন্দদুলাল বাবুর চরিত্র আপনাকে কি করে বোঝাবো আমি ভেবেই পাচ্ছি না। কটুভাষী, সন্দিগ্ধ, কুটিল, হিংসাপরায়ণ, এক কথায় এমন ইতর নীচ স্বভাব আমি আর কখনো দেখিনি। বাড়িতে স্ত্রী, পুত্র, পরিবার সব আছে, কিন্তু কারোর সঙ্গে সদ্ভাব নেই। তার ইচ্ছা যৌবনে যে উশৃঙ্খলতা করে বেরিয়েছেন এখনো তাই করবেন। কিন্তু প্রকৃতি বাদ সেধেছেন, শরীরে এসে সামর্থ্য নেই। এই জন্য পৃথিবী শুদ্ধ লোকের ওপরে তার দারুণ রাগ আর ঈর্ষা। যেন তার এই অবস্থার জন্য তারাই দায়ী। সর্বদা ছল খুঁজে বেড়াচ্ছেন কি করে কাকে জব্দ করবেন। শরীরের শক্তি নেই, বুকের গোলমালও আছে, তাই ঘর ছেড়ে বেরোতে পারেন না। নিজের ঘরে বসে বসে কেবল বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর কদর্য গালাগাল বর্ষণ করছেন, আর তিস্তে তিস্তে কাগজে অনবরত লিখে চলেছেন। তার এক খেয়ালে যে তিনি একজন অদ্বিতীয় সাহিত্যিক, তাই কখনো লাল কালিতে কখনো কালো কালিতে এনতার লিখে যাচ্ছেন। সম্পাদকের ওপর ভয়ঙ্কর রাগ। তার বিশ্বাস সম্পাদকরা কেবল শত্রুতা করেই তার লেখা ছাপেন না। আমি কৌতূহলী হইয়া জিজ্ঞাসা করিলাম, কি লেখেন? মোহন বলিল, গল্প কিংবা আত্মচরিতও হতে পারে। একবার মাত্র সে লেখার ওপরে আমি চোখ বুলিয়েছিলাম, তারপর আর সেদিকে তাকাতে পারিনি। সে লেখা পড়বার পরে গঙ্গা স্নান করলেও মনে হয় পবিত্র হয় না। আজকালকার যারা তরুণ লেখক, সে গল্প পড়লে তাদেরও অবধি দাঁত কপাটি লেগে যাবে। ব্যোমকেশ ঈষৎ হাসিয়া বলিল, চরিত্রটি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি, কিন্তু সমস্যাটা কি? মোহন আমাদের দুজনকে 2টি সিগারেট দিয়া একটা নিজে ধরাইয়া বলিল, আপনারা ভেবেছেন এমন গুণবান লোকের আর কোনো গুণ থাকা সম্ভব নয়, কিন্তু তা নয়। এর আর একটা মস্ত গুণ আছে। এই শরীরের ওপরে ইনি এক অদ্ভুত নেশা করেন। সিগারেটে 2টো টান দিয়া বলিল, ব্যোমকেশবাবু, আপনি তো এই কাজের কাজী। সমাজের নিকৃষ্ট লোক নিয়েই আপনার কারবার। মদ, গাঁজা, চুল্লু, কোকেন ইত্যাদি অনেক রকম নেশাই মানুষকে করতে দেখে থাকবেন, কিন্তু মাকড়সার রস খেয়ে কাউকে নেশা করতে দেখেছেন কি? আমি আতকাইয়া উঠিয়া বলিলাম, মাকড়সার রস? সে আবার কি? মোহন বলিল, এক জাতীয় মাকড়সা আছে, যা শরীর থেকে একটা বিভৎস বিষাক্ত রস পিষে বার করে নেওয়া হয়। ব্যোমকেশ কতকটা আত্মগতভাবে বলিল, ট্যারেন্টুলা ডান্স? স্পেনে আগে ছিল। এই মাকড়সার কামড় খেয়ে লোকে হরদম নাচত। দারুণ বিষ। বইয়ে পড়েছি বটে, কিন্তু এদেশে কাউকে ব্যবহার করতে দেখিনি। মোহন বলিল, ঠিক বলেছেন, ট্যারেন্টুলা। সাউথ আমেরিকার স্প্যানিশ শঙ্কর জাতির মধ্যে সেই নেশার খুব বেশি চলন আছে। এই ট্যারেন্টুলার রস একটা তীব্র বিষ,
কিন্তু খুব কম মাত্রায় ব্যবহার করলে শরীরের স্নায়ুমণ্ডলে একটা প্রবল উত্তেজনার সৃষ্টি করে। বুঝতেই পারছেন, স্বভাবের দোষে স্নায়বিক উত্তেজনা না হলে যারা থাকতে পারে না তাদের পক্ষে মাকড়সার রস কীরকম লোভনীয় বস্তু। কিন্তু নিয়মিত ব্যবহার করলে এর ফল সাংঘাতিক হয়ে দাঁড়ায়। অস্বাভাবিক পক্ষাঘাতে মৃত্যু অনিবার্য। আমাদের নন্দদুলাল বাবু বোধ হয় যৌবনকালে এই চমৎকার নেশাটি ধরেছিলেন। তারপর শরীর যখন অকর্মণ্য হয়ে পড়ল তখনও নেশাটা ছাড়তে পারলেন না। আমি যখন গৃহ চিকিৎসক হয়ে ওদের বাড়িতে ঢুকলুম তখনও উনি প্রকাশ্য ওই নেশা চালাচ্ছেন। সে আজ বছর খানেকের কথা। আমি প্রথমেই ওটা বন্ধ করে দিলুম। বললুম, যদি বাঁচতে চান তাহলে ওটা ছাড়তে হবে। এই নিয়ে খুব খানিকটা ধস্তাধস্তি হলো। তিনিও খাবেন, আমিও খেতে দেব না। শেষে আমি বললুম, আপনার বাড়িতে ও জিনিস আমি ঢুকতেই দেব না, দেখি আপনি কি করে খান। তিনিও কুটিল হেসে বললেন, তাই নাকি? আচ্ছা, আমি খাবো, দেখি তুমি কি করে আটকাও। যুদ্ধ ঘোষণা হয়ে গেল। পরিবারের আর সকলে আমার পক্ষে ছিলেন, সুতরাং সহজেই বাড়ির চারিদিকে কড়া পাহারা বসিয়ে দেওয়া গেল। তার স্ত্রী ছেলেরা পালা করে তাকে পাহারা দিতে লাগলেন, যাতে কোনো ক্রমে সেই বিষ তার কাছে পৌঁছতে না পারে। তিনি নিজে একরকম চলৎ শক্তিহীন। বাড়ি থেকে বেরিয়ে যে সে জিনিসটা সংগ্রহ করবে সে ক্ষমতা তার নেই। আমি এইভাবে তাকে আগলাবার ব্যবস্থা করে দিয়ে বেশ কিছু আত্মপ্রসাদ অনুভব করতে লাগলুম। কিন্তু কিছুতেই কিছু হলো না। এত কড়াকড়ি সত্ত্বেও বাড়ি শুদ্ধ লোকের নজর এড়িয়ে তিনি নেশাটা করতে লাগলেন। কোথা থেকে সে জিনিস আমদানি করছেন কেউ ধরতে পারলুম না। প্রথমটা আমার সন্দেহ হলো, হয়তো বাড়ির কেউ লুকিয়ে তাকে সাহায্য করছে। তাই আমি একদিন নিজেই সমস্ত দিন পাহারায় রইলুম। কিন্তু আশ্চর্য, আমার চোখের সামনে তিনবার সেই বিষ খেলেন। তার নাড়ি দেখে আমি বুঝলুম, অথচ কখন খেলেন ধরতেই পারলুম না। তারপর তার ঘর আতিপাতি করেছি, তার সঙ্গে বাইরের লোকের দেখা করা একেবারে বন্ধ করে দিয়েছি, কিন্তু তবু তার এই নেশা আমি বন্ধ করতে পারিনি। এখনো সমভাবে এই ব্যাপার চলছে। এখন আমার সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই যে, লোকটা ওই মাকড়সার রস পায় কোথা থেকে, এবং পেলেও সকলের সামনে চোখে ধুলো দিয়ে খায় কিভাবে? মোহন চুপ করিল। বোমকে শুনিতে শুনিতে অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল কিনা বলিতে পারি না। মোহন শেষ করিতেই সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, অজিত, বাড়ি চলো। একটা কথা হঠাৎ করে মাথায় এসেছে, যদি তা ঠিক হয় তাহলে। বুঝিলাম, সেই পুরনো জালিয়াত আবার তাহাকে চাপিয়া ধরিয়াছে। মোহন এতক্ষণ যে বকিয়া গেল তাহার শেষের দিকের কথাগুলো হয়তো তাহার কানেও যায় নাই। আমি একটু অপ্রতিভভাবে বলিলাম, মোহনের গল্পটা বোধহয় তুমি ভালো করে শোনোনি। ব্যোমকেশ বলিল, বিলক্ষণ, শুনেছি বই কি। সমস্যাটা খুব মজার, কৌতূহল হচ্ছে, কিন্তু এখন কি আমার সময় হবে? আমি একটা বিশেষ শক্ত কাজে। মোহন মনে মনে বোধহয় একটু ক্ষুণ্ণ হইল, কিন্তু সে ভাব গোপন করিয়া বলিল, তবে তবে কাজ নেই, থাক। আপনাকে এইসব তুচ্ছ ব্যাপারে মাথা ঘামাতে অনুরোধ করা অবশ্য অনুচিত, কিন্তু কি জানেন, এর একটা নিষ্পত্তি হলে হয়তো লোকটার প্রাণ বাঁচানো যেতে পারত। একটা লোক যত বড় পাপিষ্ঠই হোক, বিন্দু বিন্দু বিষ খেয়ে আত্মহত্যা করছে চোখের সামনে দেখছি, অথচ নিবারণ করতে পারছি না। এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে? ব্যোমকেশ একটু লজ্জিত হইয়া বলিল, আমি করব না তো বলিনি। এ ধাঁধার উত্তর পেতে হলে ঘন্টা দুয়েক ভাবতে হবে, আর একবার লোকটাকে দেখলেও ভালো হয়, কিন্তু আজ বোধহয় তা পেরে উঠব না। নন্দদুলাল বাবুর মতো অসামান্য লোককে কিছুতেই মরতে দেওয়া যেতে পারে না, সে আমি দেবও না। আপনি নিশ্চিন্ত থাকুন।
কিন্তু এখনই আমাকে একবার বাসায় ফিরতে হবে। মনে হচ্ছে জালিয়াত লোকটাকে ধরে ফেলেছি আমি, কিন্তু একবার কাগজগুলো ভালো করে দেখা দরকার। সুতরাং আজকের রাতটা নন্দদুলালবাবু নিশ্চিন্ত মনে বিষ পান করে নিন, কাল থেকে আমি তাকে জব্দ করে দেব। মোহন হাসিয়া বলিল, বেশ, কালই হবে। কখন আপনার সুবিধা হবে বলুন, আমি কার পাঠিয়ে দেব। ব্যোমকেশ একটু চিন্তা করিয়া বলিল, আচ্ছা, এক কাজ করা যাক, তাতে আপনার উৎকণ্ঠাও অনেকটা লাঘব হবে। অজিত আজ আপনার সঙ্গে গিয়ে দেখে শুনে আসুক, তারপর ওর মুখ থেকে সব কথা শুনে আজ রাত্রেই কিংবা কাল সকালে আমি আপনার দাদার উত্তর দিয়ে দেব। ব্যোমকেশের বদলে আমি যাইব, ইহাতে মোহনের মুখে যে নিরাশার ভাব ফুটিয়া উঠিল তাহা কারোর চক্ষু এড়াইবার নয়। ব্যোমকেশ তাহা দেখিয়া হাসিয়া বলিল, আপনার বাল্যবন্ধু বলেই বোধ হয় অজিতের ওপরে আপনার তেমন ইয়ে নেই, কিন্তু হতাশ হবেন না। সৎসঙ্গে পড়ে যে তার বুদ্ধি এমন তীক্ষ্ণ হয়ে উঠেছে যে তার দু একটা দৃষ্টান্ত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হয়তো ও নিজেই আপনার এই ব্যাপারে সমস্ত রহস্য উদ্ঘাটন করে দেবে, আমাকে দরকারও হবে না। এত বড় সুপারিশেও মোহন বিন্দুমাত্র উৎসাহিত হইল না। রুই কাতলা ধরিবার আশায় ছিপ ফেলিয়া যাহারা সন্ধ্যাকালে পুঁটি মাছ ধরিয়া গৃহে প্রত্যাবর্তন করে তাদের মতো মুখভাব করিয়া সে বলিল, অজিতই চলুক তাহলে। কিন্তু ও যদি না পারে? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে, তখন তো আমি আছি। ব্যোমকেশ আমাকে আড়ালে ডাকিয়া বলিল, সব জিনিস ভালো করে লক্ষ্য করবে, আর চিঠিপত্র কি আসে এটা খোঁজ নিও। এই বলিয়া সে প্রস্থান করিল। ব্যোমকেশকে অনেক জটিল রহস্যের মর্মোদ্ঘাটন করতে দেখিয়াছি ও তাহাতে সাহায্যও করিয়াছি। তাহার অনুসন্ধান পদ্ধতিও এতদিন একসঙ্গে থাকিয়া অনেকটা আয়ত্ত হইয়াছে। তাই মনে মনে ভাবিলাম, এ সামান্য ব্যাপারে কিনারা করতে পারিব না। বিশেষ আমার প্রতি মোহনের বিশ্বাসের অভাব দেখিয়া ভিতরে ভিতরে একটা জিদও চাপিয়াছিল। যেমন করিয়া পারি এ ব্যাপারের নিষ্পত্তি করিব। মনে মনে এইরূপ সংকল্প আটিয়া মোহনের সহিত লেক হইতে বাহির হইলাম। বাস আরোহণে যখন নির্দিষ্ট স্থানের নিকট উপস্থিত হইলাম তখন সন্ধ্যা উত্তীর্ণ হইয়া গিয়াছে। রাস্তার গ্যাসবাতিগুলো জ্বলিয়া উঠিতেছে। মোহন পথ দেখাইয়া লইয়া চলিল। সার্কুলার রোড হইতে একটা গলি ধরিয়া কিছু দূর অগ্রসর হইবার পর সম্মুখে একটা লোহার রেলিংযুক্ত বড় বাড়ি দেখাইয়া মোহন বলিল, এই বাড়ি। দেখিলাম সেকেলে ধরনের পুরাতন বাড়ি। সম্মুখে লোহার ফটকে টুল পাতিয়া দারোয়ান বসিয়া আছে। মোহনকে দেখিয়া সালাম করিয়া পথ ছাড়িয়া দিল, কিন্তু আমার প্রতি সন্দিগ্ধ দৃষ্টিপাত করিয়া বলিল, বাবুজি, আপকো ভিতর জানা হ্যাঁ? মোহন হাসিয়া বলিল, ভয় নেই দারোয়ানজি, উনি আমার বন্ধু। দারোয়ান বলিয়া উঠিল, বহুত খুব বলিয়া দারোয়ান সরিয়া দাঁড়াইল। আমরা বাড়ির সম্মুখস্থ অঙ্গনে প্রবেশ করিলাম। অঙ্গন পার হইয়া বারান্দায় উঠিতেই ভিতর হইতে এক 20-22 বছরের যুবক বাহির হইয়া আসিল। আসিয়া বলিল, কে? ডাক্তারবাবু, আসুন বলিয়া আমার দিকে সপ্রশ্ন নেত্রে চাহিয়া জিজ্ঞাসা করিল, ইনি? এনাকে তো ঠিক চিনতে পারলাম না। মোহন তাহাকে একটু তফাতে লইয়া গিয়া নিম্ন কণ্ঠে বলিল। যুবকও উত্তর দিল, বেশ তো, উনি আসুন না। মোহন তখন পরিচয় করাইয়া দিল, ইনি গৃহস্বামীর জ্যেষ্ঠ পুত্র, নাম অরুণ। তাহার অনুবর্তী হইয়া আমরা বাড়ির ভিতরে প্রবেশ করিলাম। 2টি ঘর অতিক্রম করিয়া তৃতীয় ঘরের বন্ধ দরজায় করাঘাত করতেই ভিতর হইতে একটা কলহ তীক্ষ্ণ ভাঙা কণ্ঠস্বর শোনা গেল। কে? কে তুমি? এখন আমাকে বিরক্ত করো না, আমি লিখছি। অরুণ বলিয়া উঠিল, বাবা, ডাক্তারবাবু এসেছেন বলিয়াই তার কনিষ্ঠ ভ্রাতাকে বলিল।
অভয়, দরজা খোলো। একটি 18-19 বছর বয়সের যুবক, বোধহয় গৃহস্বামীর দ্বিতীয় পুত্র, দ্বার খুলিয়া দিল। আমরা সকলে ঘরে প্রবেশ করিলাম। অরুণ চুপি চুপি অভয়কে জিজ্ঞাসা করিল, বাবা খেয়েছেন কিনা। অভয় ম্লানভাবে মাথা নাড়িল। ঘরে ঢুকিয়া প্রথম দৃষ্টি পড়িল ঘরের মধ্যস্থলে রাখা খাটের ওপর। খাটের ওপর বিছানা পাতা রহিয়াছে এবং সেই বিছানায় বালিশের ঠেস দিয়া বসিয়া ডান হাতে উত্থিত কলম ধরিয়া অতি শীর্ণকায় নন্দদুলালবাবু ক্রুদ্ধ কষায়িত নেত্রে আমার দিকে চাহিয়া আছেন। মাথার ওপর উজ্জ্বল বৈদ্যুতিক আলো জ্বলিতেছে, আর একটা টেবিল ল্যাম্প খাটের ধারে উঁচু টিপায়ের ওপর রাখা ছিল। তাই লোকটির সমস্ত অবয়ব ভালো করিয়াই দেখিতে পাইতেছিলাম আমি। তাহার বয়স বোধ করি 50-এর নিচেই, কিন্তু মাথার চুল সমস্ত পাকিয়া একটা শ্রীহীন পাশুটে বর্ণ ধারণ করিয়াছে। হাড় চওড়া, ধারালো মুখে মাংসের লেশ মাত্র নেই। হনুর অস্থি দুইটা যেন চর্ম ভেদ করিয়া বাহির হইবার উপক্রম করিতেছে। পাতলা দ্বিধাভগ্ন নাকটা মুখের ওপরে গৃধের মতো ঝুলিয়া পড়িয়াছে। চোখ দুটা কোনো অস্বাভাবিক উত্তেজনার ফলে অত্যন্ত উজ্জ্বল হইয়া উঠিয়াছে, কিন্তু উত্তেজনার অবসানে আবার যে তাহারা মৎস্যচক্ষুর মতো ভাবলেশহীন হইয়া পড়িবে, তাহার আভাসও সেই চক্ষেই লুকায়িত আছে। নিম্নের ঠোঁট শিথিল হইয়া ঝুলিয়া পড়িয়াছে। সব মিলিয়া মুখের ওপর একটা কদাকার ক্ষুধিত অসন্তোষ যেন রেখায় রেখায় চিহ্নিত হইয়া আছে। কিছুক্ষণ এই প্রেতাকৃতি লোকটির দিকে বিস্মিতভাবে চাইয়া থাকিয়া দেখিলাম, তাহার বাঁ হাতটা থাকিয়া থাকিয়া অকারণে অনার্তিত হইয়া উঠিতেছে, যেন সেটা স্বাধীনভাবে দেহ হইতে সম্পূর্ণ বিযুক্ত হইয়া নৃত্য করিয়া উঠিতেছে। মৃত ব্যাঙের দেহ তড়িৎ সংস্পর্শে চমকাইয়া উঠিতে যাহারা দেখিয়াছেন, তাহারা এই স্নায়ু নৃত্য কতকটা আন্দাজ করিতে পারিবেন। নন্দদুলালবাবুও বিষ দৃষ্টিতে আমার দিকেই তাকাইয়াছিলেন। সেই ভাঙা অথচ তীব্র স্বরে বলিয়া উঠিলেন, ডাক্তার, এ আবার কাকে নিয়ে এসেছো এখানে? কি চায় লোকটা? যেতে বলো, যেতে বলো। মোহন চোখের একটা ইশারা করিয়া আমাকে জানাইল যে আমি যেন গৃহস্বামীর সম্ভাষণে কিছু মনে না করি। তারপর শয্যার ওপর হইতে বিক্ষিপ্ত কাগজগুলো সরাইয়া শয্যা পার্শ্বে রাখিয়া রোগীর নাড়ি হাতে লইয়া স্থির হইয়া দেখিতে লাগিল। নন্দদুলালবাবু মুখে একটা বিকৃতি হাস্য লইয়া একবার আমার পানে আর একবার ডাক্তারের পানে তাকাইতে লাগিলেন। বাঁ হাতটা তেমনি নৃত্য করিতে লাগিল। শেষে হাত ছাড়িয়া দিয়া মোহন বলিল, আবার খেয়েছেন? নন্দদুলালবাবু হঠাৎ করে বলে উঠলেন, বেশ করেছি, খেয়েছি। কার বাবার কি? মোহন অধর দংশন করিল, তারপর বলিল, এতে নিজেরই কেবল ক্ষতি করছেন, আর কারোর কিচ্ছু হচ্ছে না। কিন্তু সে তো আপনি বুঝবেন না, বোঝবার ক্ষমতাও নেই। এই বিষ খেয়ে খেয়ে মস্তিষ্কে দফারফা করে ফেলেছেন আপনি। নন্দদুলালবাবু মুখের একটা পৈশাচিক বিকৃতি করিয়া বলিলেন, তাই নাকি ইয়ার? মস্তিষ্কের দফারফা করে ফেলেছি? কিন্তু তোমার ঘটে তো অনেক বুদ্ধি আছে, তবে ধরতে পারছো না কেন? বলি, চারিদিকে তো সিপাই বসিয়ে দিয়েছ, কই ধরতে পারলে না? বলিয়া হি হি করিয়া একটা অশ্রাব্য হাসি হাসিতে লাগিলেন। মোহন বিরক্তি ভরে উঠিয়া দাঁড়াইয়া বলিল, আপনার সঙ্গে কথা কওয়াই ঝকমারি, যা করছিলেন করুন। নন্দদুলালবাবু পূর্ববৎ হি হি করিয়া হাসিতে হাসিতে বলিলেন, দুও ডাক্তার, দুও। আমায় ধরতে পারল না, ধিনা ধিনা, পাকা নোনা। সঙ্গে সঙ্গে দুই হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠি তুলিয়া নাড়িতে লাগিলেন। নিজেদের পুত্রদের সম্মুখে এই কদর্য অসভ্যতা আমার অসহ্য বোধ হইতে লাগিল। মোহনেরও বোধ করি ধৈর্যের বন্ধন ছিঁড়িবার উপক্রম করিতেছিল। সে আমাকে বলিল, নাও অজিত, কি দেখবে দেখে শুনে নাও,
আর পারা যায় না। হঠাৎ বৃদ্ধাঙ্গুষ্ঠ আস্ফালন থামাইয়া নন্দদুলালবাবু দুই সর্পচক্ষু আমার দিকে ফিরাইয়া কটু কণ্ঠে বলিল, কে হে তুমি? আমার বাড়িতে কোন মতলবে ঢুকেছ? আমি কোনো জবাব দিলাম না তখন। তিনি আবার বলিলেন, চালাকি করার জায়গা পাওনি? ওসব ফন্দি ফিকির এখানে চলবে না চাদু, বুঝেছ? এই বেলা চটপট সরে পড়ো, নইলে পুলিশ ডাকবো। যত সব নচ্ছাড় ছিচকে চোরের দল, বলিয়া মোহনকে নিজের দৃষ্টির মধ্যে সাপটাইয়া লইলেন। সে আমাকে কি উদ্দেশ্যে আনিয়াছে ঠিক না বুঝিলেও আমার ওপর তাহার ঘোর সন্দেহ জন্মিয়াছিল। অরুণ লজ্জিতভাবে আমার কানে কানে বলিল, ওনার কথায় কান দেবেন না, ওটা খেলে ওনার আর জ্ঞান বুদ্ধি কিছুই থাকে না। মনে মনে ভাবিলাম, কি ভয়ঙ্কর এই বিষ, যাহা মানুষের সমস্ত গোপন দুষ্প্রবৃত্তিকে এমন উগ্র প্রকট করিয়া তোলে। যে ব্যক্তি জানিয়া শুনিয়া ইহা খায়, তাহার নৈতিক অধোগতির মাত্রাই বা কে নিরূপণ করিবে? ব্যোমকেশ বলিয়াছিল সব দিক ভালো করিয়া লক্ষ্য করিতে, তাই যতদূর সম্ভব তাড়াতাড়ি ঘরের চতুর্দিক ঘুরিয়া ঘুরিয়া দেখিয়া লইলাম। ঘরটা বেশ বড়, আসবাবপত্র অধিক নাই। একটা খাট, গোটা 2-3 চেয়ার, একটা আলমারি ও একটা তেপায়া টেবিল। এই টেবিলের ওপরেই ল্যাম্পটা রাখা আছে এবং তাহারই পাশে কয়েক দিস্তা অলিখিত কাগজ ও অন্যান্য লেখার সরঞ্জাম রহিয়াছে। লিখিত কাগজপত্রগুলো অবিন্যস্ত চারিদিকে ছড়ানো। আমি একটা কাগজ তুলিয়া লইয়া কয়েক ছত্র পড়িয়াই শিহরিয়া রাখিয়া দিলাম। মোহন যাহা বলিয়াছিল তাহা সত্য। এ লেখা পড়িলে ফরাসি বস্তুতান্ত্রিক এমিল জোলারও বোধ করি গা ঘিন ঘিন করিত। শুধু তাই নয়, লেখার বিশেষ রসালো স্থলগুলিতে লাল কালির দাগ দিয়া লেখক মহাশয় সেই দিকে দৃষ্টি আকর্ষণের ব্যবস্থা করিয়া দিয়াছেন। বস্তুত এতখানি নোংরা জঘন্য মনের পরিচয় আর কোথাও পাইয়াছি বলে আমার স্মরণ হইল না। নন্দদুলালবাবুর দিকে একটা ঘৃণাপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া দেখিলাম। তিনি আবার লেখায় মন দিয়াছেন। পার্কারের কলম দ্রুত কাগজের ওপরে সঞ্চারণ করিয়া চলিয়াছেন। পাশের টেবিলে দোয়াতদানিতে আর একটা মেটে লাল রঙের পার্কারের ফাউন্টেন পেন রাখা আছে। লেখা শেষ হইলে বোধ করি দাগ দেওয়া আরম্ভ হইবে। হইলও তাই। পাতাটা শেষ হইতেই নন্দদুলালবাবু কালো কলমটা রাখিয়া লাল কলমটা তুলিয়া লইলেন। আঁচড় কাটিয়া দেখিলেন কালি ফুরাইয়া গিয়াছে। তখন টেবিলের ওপর হইতে লাল কালির চ্যাপটা শিশি লইয়া তাহাতে কালি ভরিলেন। তারপর গম্ভীরভাবে নিজের লেখার মণিমুক্তগুলো চিহ্নিত করিতে লাগিলেন। আমি মুখ ফিরাইয়া লইয়া ঘরের অন্যান্য জিনিস দেখিতে লাগিলাম। আলমারিটাতে কিছু ছিল না, শুধু কতগুলো অর্ধেক ওষুধের শিশি পড়িয়াছিল। মোহন বলিল, সেগুলো তাহারই প্রদত্ত ওষুধ। ঘরে 2টি জানলা, 2টি দরজা। একটা দরজা দিয়া আমরা প্রবেশ করিয়াছিলাম। অন্যটি সম্পর্কে জিজ্ঞাসা করিয়া জানিলাম ওদিকে স্নানের ঘর ইত্যাদি আছে। সে ঘরটাও দেখিলাম। বিশেষ কিচ্ছু নাই, কয়েকটা কাঁচা জামা কাপড়, তোয়ালে, তেল, সাবান, মাজন ইত্যাদি রহিয়াছে। জানালা দুটা সম্বন্ধে অনুসন্ধান করিয়া জানা গেল বাহিরের সহিত উহাদের কোনো যোগ নাই। তাছাড়া অধিকাংশ সময়ই ওটা বন্ধই থাকে। ব্যোমকেশ থাকিলে কিভাবে অনুসন্ধান করিত তাহা কল্পনা করিবার চেষ্টা করিলাম, কিন্তু কিছুই ভাবিয়া পাইলাম না। দেয়ালে টোকা মারিয়া দেখিব কিনা ভাবিতেছি, হয়তো কোথাও গুপ্ত দরজা আছে। এমন সময় চোখে পড়িল দেয়ালে একটা তাকের ওপরে একটা চাঁদির আতরদানি রহিয়াছে। সাগ্রহে সেটাকে পরীক্ষা করিলাম। তাহার মধ্যে খানিকটা তুলা ও খোপে খোপে আতর রহিয়াছে। চুপি চুপি অরুণকে জিজ্ঞাসা করিলাম, উনি আতর মাখেন নাকি? সে অনিশ্চিতভাবে মাথা নাড়িয়া বলিল, কি জানি, বোধ হয় না, মাখলে গন্ধ পাওয়া যেত।
এটা কদিন এ ঘরে আছে? অরুণ বলিল, তা বরাবরই আছে। বাবা ওটা আনিয়ে ঘরে রেখেছিলেন। ঘাড় ফিরাইয়া দেখিলাম লেখা বন্ধ করিয়া নন্দদুলালবাবু এই দিকেই তাকাইয়া আছেন। মন উত্তেজিত হইয়া উঠিল। খানিকটা তুলা আতরে ভিজাইয়া পকেটে পুরিয়া লইলাম। তারপর ঘরের চারিদিকে একবার শেষ দৃষ্টিপাত করিয়া বাহির হইয়া আসিলাম। নন্দদুলালবাবুর দৃষ্টি আমাকে অনুসরণ করিল। দেখিলাম তাহার মুখে সেই শ্লেষপূর্ণ কদর্য হাসিটা লাগিয়া আছে। বাহিরে আসিয়া আমরা বারান্দায় বসিলাম। আমি বলিলাম, এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই, কোনো কথা গোপন না করে উত্তর দেবেন। অরুণ বলিল, বেশ, জিজ্ঞাসা করুন। আমি বলিলাম, আপনারা ওকে সর্বদা নজরবন্দিতে রেখেছেন? কে কে পাহারা দেন? অরুণ বলিল, আমি, অভয় আর মা পালা করে ওর কাছে থাকি। চাকর বাকর বা অন্য কাউকে ওনার কাছে যেতে দিই না। আমি প্রশ্ন করিলাম, ওনাকে কখনো ও জিনিস খেতে দেখেছেন? অরুণ বলিল, না, মুখে দিতে দেখিনি, তবে খেয়েছেন তা জানতে পেরেছি। আমি আবার প্রশ্ন করিলাম, জিনিসটার চেহারা কিরকম দেখেছেন কেউ? অরুণ বলিল, যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিলুম। জলের মতন জিনিস, হোমিওপ্যাথিক শিশিতে থাকতো, তাই কয়েক ফোঁটা শরবত কিংবা অন্য কিছুর সাথে মিশিয়ে খেতেন উনি। আমি জিজ্ঞাসা করিলাম, সেরকম শিশি ঘরে কোথাও নেই ঠিক জানেন? অরুণ বলিল, হ্যাঁ, ঠিক জানি, আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। আমি প্রশ্ন করিলাম, তাহলে নিশ্চয়ই বাইরে থেকে আসে? কে আনে? অরুণ মাথা নাড়িল, বলিল, জানি না। আমি বলিলাম, আপনারা তিনজন ছাড়া আর কেউ ও ঘরে ঢোকে না? ভালো করে ভেবে বলুন। অরুণ বলিল, না, কেউ না, এক ডাক্তারবাবু ছাড়া। আমার জেরা ফুরাইয়া গেল। আমি কি জিজ্ঞাসা করিব গালে হাত দিয়া ভাবিতে ভাবিতে ব্যোমকেশের উপদেশ স্মরণ হইল। পুনশ্চ আরম্ভ করিলাম, ওর কাছে কোনো চিঠিপত্র আসে? অরুণ বলিল, না। আমি পুনরায় প্রশ্ন করিলাম, কোনো পার্সেল কি অন্য কোনো রকম কিছু? এইবার অরুণ বলিল, হ্যাঁ, হপ্তায় একখানা করে রেজিস্ট্রি চিঠি আসে ওনার কাছে। আমি উৎসাহে লাফাইয়া উঠিলাম, কোত্থেকে আসে? কে পাঠায়? লজ্জায় ঘাড় নিচু করিয়া অরুণ আস্তে আস্তে বলিল, কলকাতা থেকেই আসে। রেবেকা লাইট নামে একজন ইহুতি স্ত্রীলোক পাঠায়। আমি বলিলাম, বুঝেছি। চিঠিতে কি থাকে আপনারা দেখেছেন কি? অরুণ বলিল, হ্যাঁ, দেখেছি। বলিয়া অরুণ মোহনের পানে তাকাইল। আমি সাগ্রহে জিজ্ঞাসা করিলাম, কি থাকে? অরুণ বলিল, সাদা কাগজ। আমি বিস্মিত হইয়া বলিলাম, সাদা কাগজ? অরুণ বলিল, হ্যাঁ, খালি কতগুলো সাদা কাগজ খামের মধ্যে পোড়া থাকে, আর কিছু না। আমি হতবুদ্ধির মতো প্রতিধ্বনিত করিলাম, আর কিছু না? অরুণ বলিল, না, আর কিচ্ছু না। কিছুক্ষণ নির্বাক হইয়া তাকাইয়া রহিলাম। শেষে বলিলাম, ঠিক জানেন খামের ভিতর আর কিছু থাকে না? অরুণ একটু হাসিয়া বলিল, ঠিক জানি। বাবা নিজে পিয়নের সামনে রসিদ দরখাস্ত করে চিঠি নেন বটে, কিন্তু আগে আমি চিঠি খুলি, তাতে সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না। আমি জিজ্ঞাসা করিলাম, প্রত্যেকবার আপনিই চিঠি খোলেন? কোথায় খোলেন? অরুণ বলিল, বাবার ঘরে। সেইখানে পিয়ন চিঠি নিয়ে যায় কি না? আমি বলিলাম, কিন্তু এ তো ভারী আশ্চর্য ব্যাপার, সাদা কাগজ রেজিস্ট্রি করে পাঠাবার মানে কি? মাথা নাড়িয়া অরুণ বলিল, জানি না। আরও কিছুক্ষণ বোকার মতো বসিয়া থাকিয়া শেষে একটা নিঃশ্বাস ফেলিয়া উঠিয়া পড়িলাম। রেজিস্ট্রি চিঠির কথা শুনে মনে আশা হইয়াছিল যে ফন্দিটা বুঝি ধরিয়া ফেলিয়াছি, কিন্তু না,
ওদিকের দরজায় একেবারে তালা লাগানো। বুঝিলাম আপাত দৃষ্টিতে ব্যাপার সামান্য ঠেকিলেও আমার বুদ্ধিতে কুলাইবে না। তুলা শুনিতে নরম, কিন্তু ধুনিতে লবে যান। ওই বিষ জর্জরিত দেহ অকালপঙ্গু বুড়া লম্পটকে আঁটিয়া ওঠা আমার কর্ম নয়। এখানে ব্যোমকেশেরই সেই শানিত ঝকঝকে মস্তিষ্কটি দরকার। মলিন মুখে ব্যোমকেশকে সব কথা জানাইব বলিয়া বাহির হইতেছি। এমন সময় একটা কথা স্মরণ হইল। জিজ্ঞাসা করিলাম, নন্দদুলাল বাবু কাউকে চিঠিপত্র লেখেন? অরুণ বলিল, না, তবে মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠান। হতবাক হইয়া জিজ্ঞাসা করিলাম, টাকা পাঠান কাকে? ম্লান মুখে অরুণ বলিল, ওই ইহুদি স্ত্রীলোকটাকে। মোহন আমাকে ব্যাখ্যা করিয়া বলিল, ওই স্ত্রীলোকটা আগে নন্দদুলাল বাবুর। আমি বলিলাম, বুঝেছি বুঝেছি, তো কত টাকা পাঠান? মোহন বলিল, 100 টাকা, কিন্তু কেন পাঠান তা বলতে পারি না। মনে মনে ভাবিলাম পেনশন, কিন্তু মুখে সে কথা না বলিয়া একাকী বাহির হইয়া পড়িলাম। মোহন ওইখানেই রহিয়া গেল। বাসায় পৌঁছাইতে রাত্রি 8টা বাজিল। ব্যোমকেশ লাইব্রেরির ঘরে ছিল। দ্বারে ধাক্কা দিতেই কপাট খুলিয়া বলিল, কি খবর, সমস্যা ভঞ্জন হলো? আমি বলিলাম, না। আমি ঘরে ঢুকিয়া একটা চেয়ারে বসিয়া পড়িলাম। ইতিপূর্বে ব্যোমকেশ একটা মোটা লেন্স লইয়া একখণ্ড কাগজ পরীক্ষা করিতেছিল। এখন আবার যন্ত্রটা তুলিয়া লইল। তারপর আমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি হানিয়া বলিল, ব্যাপার কি, এত শৌখিন হয়ে উঠলে কবে থেকে? আতর মেখেছ যে? আমি বলিলাম, কই মাখিনি তো, নিয়ে এসেছি। তাহাকে আদ্যপান্ত সমস্ত বিবরণ বর্ণনা করিয়া শুনাইলাম। সেও বোধ হইল মন দিয়া শুনিল। উপসংহারে আমি বলিলাম, আমার দ্বারা তো হলো না ভাই, এখন দেখো তুমি যদি পারো। তবে আমার মনে হয় এই আতরটা অ্যানালাইজ করলে কিছু পাওয়া যেতে পারে। ব্যোমকেশ বলিল, কি পাওয়া যাবে? মাকড়সার রস? ব্যোমকেশ আমার হাত হইতে তুলাটা লইয়া তাহার আঘ্রাণ গ্রহণ করিয়া বলিল, আহ, চমৎকার গন্ধ, খাঁটি অম্বুরি আতর। তুলাটা হাতের চামড়ার ওপর ঘষিতে ঘষিতে বলিল, হ্যাঁ, কি বলছিলে, কি পাওয়া যেতে পারে? আমি একটু ইতস্তত করিয়া বলিলাম, হয়তো নন্দদুলাল বাবু আতর মাখিবার ছলে। ব্যোমকেশ হাসিয়া উঠিয়া বলিল, 1 মাইল দূর থেকে যার গন্ধ পাওয়া যায় সেই জিনিস কেউ লুকিয়ে ব্যবহার করতে পারে? নন্দদুলাল বাবু যে আতর মাখেন তার কোনো প্রমাণ পেয়েছ? আমি বলিলাম, তা পাইনি বটে, কিন্তু। ব্যোমকেশ বলিয়া উঠিল, না হে না, ওদিকে নয়, অন্যদিকে সন্ধান করো। কি করে জিনিসটা ঘরের মধ্যে আসে, কি করে নন্দদুলাল বাবু সকলের চোখের সামনে সেটা মুখে দেন, এসব কথা ভেবে দেখো। রেজিস্ট্রি করে সাদা কাগজটাই বা কেন আসে? ওই স্ত্রীলোকটাকে টাকা পাঠানো হয় কেন, ভেবে দেখেছ? আমি হতাশভাবে বলিলাম, অনেক ভেবেছি, কিন্তু আমার দ্বারা হলো না। ব্যোমকেশ বলিয়া উঠিল, আরো ভাবো, কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায়? গভীরভাবে ভাবো, একাগ্র চিত্তে ভাবো, নাছোড় বান্দা হয়ে ভাবো। বলিয়া সে আবার লেন্সটা তুলিয়া লইল। আমি জিজ্ঞাসা করিলাম, আর তুমি? ব্যোমকেশ বলিল, আমিও ভাবছি, কিন্তু একাগ্র চিত্তে ভাবা বোধ হয় হয়ে উঠবে না। আমার জালিয়াত। বলিয়া সে টেবিলের ওপর ঝুঁকিয়া পড়িল। আমি ঘর হইতে উঠিয়া আসিয়া আমাদের বসিবার ঘরের আরাম কেদারাটায় লম্বা হইয়া শুইয়া আবার ভাবিতে আরম্ভ করিলাম। সত্যিই তো, কি এমন কঠিন কাজ যে আমি পারিব না? নিশ্চয়ই পারিব। প্রথমত রেজিস্ট্রি করিয়া সাদা কাগজ আসিবার সার্থকতা কি? অদৃশ্য কালি দিয়া তাহাতে কিছু লেখা থাকে? যদি তাই থাকে, তাহাতে নন্দদুলাল বাবুর কি সুবিধা হয়?
জিনিসটা তো তাহার কাছে পৌঁছাইতেই পারে না। আচ্ছা, ধরিয়া লওয়া যাক জিনিসটা কোনো ক্রমে বাহির হইতে ঘরের ভিতরে আসিয়া পৌঁছাইল, কিন্তু সেটা নন্দদুলালবাবু রাখেন কোথায়? হোমিওপ্যাথিক ওষুধের শিশিও লুকাইয়া রাখা সহজ কথা নয়। অষ্টপ্রহর সতর্ক চক্ষু তাহাকে ঘিরিয়া আছে, তাহার ওপর প্রত্যহ খানা তল্লাশি চলিতেছে। তবে ভাবিতে ভাবিতে মাথা গরম হইয়া উঠিল, 5টা চুরুট পুরাইয়া ভস্মীভূত হইয়া গেল। কিন্তু একটা প্রশ্নের উত্তরও পাইলাম না। নিরাশ হইয়া হাল ছাড়িয়া দিয়াছি এমন সময় একটা অপূর্ব আইডিয়া মাথায় ধরিয়া গেল। ধর্মর করিয়া আরামকে দ্বারাই উঠিয়া বসিলাম। এও কি সম্ভব? কিংবা সম্ভব নয় বা কেন? শুনিতে একটু অস্বাভাবিক ঠেকিলেও এছাড়া আর কি হতে পারে? ব্যোমকেশ বলিয়াছে, কোনো বিষয়ের যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে, অথচ তাহা আপাত দৃষ্টিতে অসম্ভব বলিয়া মনে হয়, তবু তাহা সত্য বলিয়া ধরিতে হইবে। এক্ষেত্রেও ইহাই তো এ সমস্যার সমাধান একমাত্র। ব্যোমকেশকে বলিব মনে করিয়া উঠিয়া যাইতেছি। ব্যোমকেশ নিজেই আসিয়া প্রবেশ করিল। আমার মুখের দিকে চাহিয়া বলিল, কি ভেবে বার করলে নাকি? আমি বলিলাম, বোধহয় করেছি। ব্যোমকেশ বলিল, বেশ বেশ, কি বার করলে শুনি? আমি বলতে গিয়া একটু বাধো বাধো ঠেকিতে লাগিল। তবু জোর করিয়া সংকোচ ছড়াইয়া বলিলাম, দেখো, নন্দদুলালবাবুর ঘরের দেওয়ালে কতগুলো মাকড়সা দেখেছি, এখন মনে পড়ল আমার। আমার বিশ্বাস তিনি ওগুলোকেই ধরে ধরে খান। ব্যোমকেশ হো হো করে উচ্চস্বরে হাসিয়া উঠিয়া বলিল, অজিত, তুমি একেবারে একটা জিনিয়াস। তোমার জুড়ি মেলা ভার। দেওয়ালের মাকড়সা ধরে ধরে খেলে নেশা তো হবে না ভাই, গাময় গরলের ঘা ফুটে বেরোবে, বুঝলে? আমি উত্তপ্ত হইয়া বলিলাম, বেশ, তবে তুমিই বলো। ব্যোমকেশ চেয়ারে বসিয়া টেবিলের উপর পা তুলিয়া দিল। অলসভাবে একটা চুরুট ধরাইতে ধরাইতে বলিল, সাদা কাগজ ডাকে কেন আসে বুঝেছ? বলিলাম, না। ইহুদি স্ত্রীলোকটাকে কেন টাকা পাঠানো হয় বুঝতে পেরেছ? বলিলাম, না। নন্দদুলালবাবু দিবারাত্রি অশ্লীল গল্প লেখেন কেন তাও বুঝতে পারোনি? আবার বলিলাম, না। তুমি বুঝেছ? ব্যোমকেশ বলিল, বোধহয় বুঝেছি। বলিয়াই ব্যোমকেশ চুরুটে দীর্ঘ টান দিয়া নিমিলিত নেত্রে কহিল, কিন্তু একটা বিষয়ে নিঃসন্দেহভাবে না জানা পর্যন্ত মন্তব্য করা সমীচীন হবে না। আমি বলিলাম, কি বিষয়? ব্যোমকেশ মুদিত চক্ষে বলিল, আগে জানা দরকার নন্দদুলালবাবুর জিভের রং কি। মনে হইল ব্যোমকেশ আমাকে পরিহাস করিতেছে। রুষ্ট মুখে বলিলাম, ঠাট্টা হচ্ছে বুঝি? ব্যোমকেশ বলিল, ঠাট্টা? বলিয়া ব্যোমকেশ চোখ খুলিয়া আমার মুখের ভাব দেখিয়া বলিল, রাগ করলে? সত্যি বলছি, ঠাট্টা নয়। নন্দদুলালবাবুর জিভের রঙের ওপরেই নির্ভর করছে। যদি তার জিভের রং লাল হয় তাহলে বুঝবে আমার অনুমান ঠিক, আর যদি না হয়, তুমি বোধহয় লক্ষ্য করনি। আমি রাগ করিয়া বলিলাম, না, জিভ লক্ষ্য করার কথা আমার মনে হয়নি। ব্যোমকেশ সহাস্যে বলিল, অথচ ওইটাই আগে মনে হওয়া উচিত ছিল। যা হোক, এক কাজ করো, ফোন করে নন্দদুলালবাবুর ছেলের কাছ থেকে খবরটা নাও। আমি বলিলাম, রসিকতা করছি মনে করবে না তো? ব্যোমকেশ হাত নাড়িয়া কাব্যের ভাষায় বলিল, ভয় নাই তোর, ভয় নাই, ওরে ভয় নাই, কিছু নাই তোর ভাবনা। পাশের ঘরে গিয়া নম্বর খুঁজিয়া ফোন করিলাম। মোহন তখনও সেইখানেই ছিল। সেই উত্তর দিল, ও কথাটা দরকারি বলে মনে হয়নি তাই বলিনি। নন্দদুলালবাবুর জিভের রং টকটকে লাল, একটু অস্বাভাবিক বলে মনে হয়, কারণ তিনি বেশি পান টান খান না। কেন বলো দেখি? ব্যোমকেশকে ডাকিয়া সব কথা বলিলাম। ব্যোমকেশ আসিয়া বলিল, কি লাল তো?
তবে আর কি, হয়ে গেছে দেখি বলিয়া আমার হাত হইতে ফোন লইয়া বলিল, ডাক্তারবাবু, ভালোই হলো, আপনার ধাঁধার উত্তর পাওয়া গেছে। হ্যাঁ, অজিতই ভেবে বার করেছে, আমি একটু সাহায্য করেছি মাত্র। জালিয়াত নিয়ে ব্যস্ত ছিলুম তো তাই। হ্যাঁ, জালিয়াতকেও ধরেছি। বিশেষ কিছু করতে হবে না, কেবল নন্দদুলাল বাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে দেবেন। হ্যাঁ, ঠিক ধরেছেন। কাল একবার আসবেন, তখন সব কথা বলবো। আচ্ছা, নমস্কার। অজিতকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। বলেছিলুম কি না যে ওর বুদ্ধি আজকাল ভীষণ ধারালো হয়ে উঠেছে? হাসিতে হাসিতে ব্যোমকেশ ফোন রাখিয়া দিল। বসিবার ঘরে ফিরিয়া আসিয়া লজ্জিত মুখে বলিলাম, কতক কতক যেন বুঝতে পারছি, কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলো তো, কেমন করে বুঝলে তুমি? ঘড়ির দিকে একবার দৃষ্টিপাত করিয়া ব্যোমকেশ বলিল, খাবার সময় হলো, এখনই পুটিরাম ডাকতে আসবে। আচ্ছা, চটপট করে বলে দিচ্ছি, শোনো। প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছিলে। দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে প্রবেশ করে কি করে। তার নিজের হাত পা নেই, সুতরাং কেউ তাকে নিশ্চয়ই নিয়ে আসে। সে কে? ঘরের মধ্যে 5 জন লোক ঢুকতে পায়, ডাক্তার, 2 ছেলে, স্ত্রী আর একজন। প্রথম 4 জন যে বিষ খাওয়াবে না এটা নিশ্চিন্ত। অতএব এ পঞ্চম ব্যক্তিরই কাজ। আমি উৎসাহের সহিত জিজ্ঞাসা করিলাম, পঞ্চম ব্যক্তি কে? ব্যোমকেশ বলিল, পঞ্চম ব্যক্তি হচ্ছে পিয়ন। সে সপ্তাহে একবার এই সই করবার জন্য নন্দদুলাল বাবুর ঘরে ঢোকে, সুতরাং তার মারফতেই জিনিসটা ঘরে প্রবেশ করে। আমি বলিলাম, কিন্তু খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া আর কিছুই থাকে না। ব্যোমকেশ বলিল, ওইখানেই ফাঁকি। সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আছে, তাই পিয়নকে কেউই লক্ষ্য করে না। আর লোকটা ভীষণ হুঁশিয়ার, সে অনায়াসে লাল কালির দোয়াতটা বদলে দিয়ে চলে যায়। রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে কোনো ক্রমে পিয়নকে নন্দদুলাল বাবুর ঘরে ঢোকাবার অবকাশ দেওয়া। আমি খুব উৎসাহের সাথে জিজ্ঞাসা করিলাম, তারপর? ব্যোমকেশ বলিল, তুমি আর একটা ভুল করেছিলে। ইহতি স্ত্রী লোকটাকে টাকা পাঠানো হয় পেনশন স্বরূপ নয়, ও প্রথা কোথাও প্রচলিত নেই। টাকা শুধু ওষুধের দাম। ওই মেয়ে মানুষই পিয়নের হাতে ওষুধ সরবরাহ করে। তাহলে দেখো, ওষুধ নন্দদুলাল বাবুর হাতের কাছে এসে পৌঁছালো, কেউ জানতে পারল না। কিন্তু অষ্টপ্রহর ঘরে লোক থাকে, তিনি খাবেন কি করে? নন্দদুলাল বাবু গল্প লিখতে আরম্ভ করলেন। সর্বদাই হাতের কাছে লেখার সরঞ্জাম রয়েছে, তাই উঠে গিয়ে খাবারও দরকার নেই। খাটের ওপর বসেই সে কার্য সম্পন্ন করা যায়। তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন, লাল কলম দিয়ে তাতে দাগ দিচ্ছেন এবং ফাঁক পেলেই কলমের নিবটা চুষে নিচ্ছেন। কালি পুড়িয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন। জিভের রং কেন লাল এখন বুঝতে পারছো? আমি জিজ্ঞাসা করিলাম, কিন্তু লালই যে হবে তা বুঝলে কি করে? কালোও তো হতে পারত। ব্যোমকেশ বলিল, হায় হায়, এটা বুঝলে না? কালো কালি যে বেশি খরচ হয়। নন্দদুলাল বাবু ওই অমূল্য নিধি কি বেশি খরচ করতে দিতে পারেন? তাই লাল কালির ব্যবস্থা। আমি বলিলাম, বুঝেছি, এত সহজ? ব্যোমকেশ বলিল, সহজ তো বটেই, কিন্তু যে লোকের মাথা থেকে এত সহজ বুদ্ধি বেরিয়েছে তার মাথাটা অবহেলার বস্তু নয়। এত সহজ বলেই তোমরা ধরতে পারছিলে না। আমি বললাম, তুমি ধরলে কি করে? ব্যোমকেশ বলিল, খুব সহজে। এ ব্যাপারে 2টো জিনিস সম্পূর্ণ নিরর্থক বলে মনে হয়। 1, রেজিস্ট্রি করে সাদা কাগজ আসা। 2, নন্দদুলাল বাবুর গল্প লেখা। এই দুটোর সত্যিকারের কারণ খুঁজতে গিয়েই আসল কথাটা বেরিয়ে পড়ল। এমন সময় পাশের ঘরে ঝনঝন করিয়া টেলিফোনের ঘণ্টিটা বাজিয়ে উঠিল। আমরা দুজনেই তাড়াতাড়ি উঠিয়া গেলাম। ব্যোমকেশ ফোন ধরিয়া জিজ্ঞাসা করিল, কে আপনি? ও, ডাক্তারবাবু, কি খবর?
নন্দদুলালবাবু চেঁচামেচি করছেন, হাত পা চুরছেন? তা হোক, তা হোক, তাতে কিছু ক্ষতি হবে না। কি বললেন? অজিতকে গালাগাল দিচ্ছেন সকার বকার তুলে? ভারী অন্যায়, ভারী অন্যায়। কিন্তু যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না তখন আর কি উপায়? অজিত অবশ্য ওসব গ্রাহ্য করে না। অবিমিশ্র প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না তা সে জানে। মধু ও হুল, কমলে কণ্টক, এ জগতের নিয়ম। আচ্ছা, নমস্কার, রাখছি তাহলে। সমাপ্ত। এই গল্পটিতে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কী ধরনের গল্প শুনতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্লিজ দাবিয়ে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী গল্পে। নমস্কার।